হাই এভরিবডি, আমি মানিক এবং আপনাদের সামনে আজকে আলোচনা করব ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার একটি অন্যতম বিষয়, তা হচ্ছে পেপার 1 বা জেনারেল পেপার। এই জেনারেল পেপারের একটি ইউনিট হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। এই রিসার্চ অ্যাপটিটিউডের একটি ছোট্ট একটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে রিসার্চ মেথডস অর্থাৎ গবেষণা প্রণালী, তা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই গবেষণা প্রণালী কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এবং এগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে। তাই আজকে আমরা সহজ করে এক একটিভাবে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেন এই গবেষণায় আমরা এই গবেষণা পদ্ধতি ব্যবহার করছি। ধরুন, এই যে গবেষণাগুলো তো অনেক ধরনের হয়ে থাকে, তাই আপনাদের সুবিধার্থে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। যেমন প্রথম আমরা এ ধরলাম। এ হচ্ছে যে আমরা ওই সমস্ত গবেষণা পদ্ধতির কথা বলবো যেগুলো কিন্তু অবজেক্টিভ অনুযায়ী অর্থাৎ উদ্দেশ্য অনুযায়ী আমরা গবেষণা করে থাকি। তাহলে এটাকে বলতে পারি রিসার্চ মেথডস অ্যাকর্ডিং টু অবজেক্টিভস। তো এই আন্ডারে অর্থাৎ এই অবজেক্টিভ উদ্দেশ্য অনুযায়ী ক ধরনের হয়ে থাকে তা আমরা ধাপে ধাপে দেখে নেব। নাম্বার 1 হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। কথার মধ্যেই আমাদের এই রিসার্চ মেথডটির সম্পর্কে বলা আছে। ডেসক্রিপটিভ মানে হচ্ছে ডেসক্রাইব করা বা বর্ণনা করা। সাধারণত এই রিসার্চটি কি করে, যে গবেষণায় ব্যবহৃত মানুষ হতে পারে বা কোনো উপাদান হতে পারে, কোনো বস্তু হতে পারে, যাই হতে পারে, তাদের শুধুমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য, শুধুমাত্র গুণাবলী, ওটাকেই কেমন তা কিন্তু তুলে ধরবে গবেষণায়, তাই কিন্তু খুঁজে বার করবে। তাহলে এখানে কিন্তু গবেষণায় যে উপাদানগুলি রয়েছে বা যে মানুষগুলি রয়েছে বা যে জনগণকে আমরা গবেষণায় লাগিয়েছি, তাদের মধ্যে আমরা কোনো কারণ কি জন্য, কেন এটা হয়েছে, কেন এটা এরকম হওয়ার পেছনে কারণটা কি, এগুলোতে আমরা যাবই না। তাহলে ডেসক্রিপটিভ মানে শুধুমাত্র ফিজিক্যাল ডেসক্রিপশন দেব। তাহলে একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি একটা সার্ভে করছেন। এই সার্ভেটা আপনি কলকাতা শহরে করছেন। আপনার সার্ভের মূল লক্ষ্য হচ্ছে আপনি এই গবেষণায় জানতে চাইছেন যে ইলেকট্রিক ভেহিকল অর্থাৎ ইলেকট্রিক গাড়ি এবং পেট্রোল গাড়ির মধ্যে ইলেকট্রিক গাড়ি কেন বেশি মানুষ ব্যবহার করছে, কেন নয়, মানে পেট্রোল গাড়ির নিরিখে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বেশি কম, এটাই। তাহলে আপনি যখন দেখবেন যে ইলেকট্রিক গাড়ির সংখ্যা কম বা বেশি, তাহলে সেখান থেকেই বুঝতে পারবেন যে মানুষ কোনটা পছন্দ করছে, ইলেকট্রিক গাড়ি নাকি অবশ্যই পেট্রোল গাড়ি। তাহলে এখানে শুধুমাত্র আপনি মানুষের প্রেফারেন্সটা খুঁজে বার করলেন। ওকে, দ্বিতীয় আসবো, তা হচ্ছে কো রিলেশনাল রিসার্চ। অর্থাৎ এই রিসার্চ মেথড সাধারণত কি করছে, গবেষণায় যে ব্যবহৃত উপাদান, সেই উপাদানগুলি অর্থাৎ বা মানুষ হতে পারে বা আমরা একটু আগে যে গাড়ির উদাহরণ দিচ্ছিলাম, তো এই উপাদানগুলির সাথে সম্পর্ক কেমন তা দেখব। আর এই সম্পর্ক সাধারণত কি হয়, যে কোনো কিছু উপাদানটাকে সাথে জুড়ে দিতে হবে। তো সেইটাকে জুড়ে দিলে অর্থাৎ তাকে আমরা ভেরিয়েবল বলি। এই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা কিন্তু ওই রিলেশনটাকে দেখার চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু কারণ ফলাফল এখানেও থাকবে না, ক্লিয়ার? শুধুমাত্র দেখবো, দেখে অর্থাৎ এই রিলেশনটাকে দেখছি। যেমন হচ্ছে ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, আমি দেখলাম যে মানুষদের মধ্যে যে দুটো উপাদান আমি নিয়েছি, যে এক্সারসাইজ করা আর একটা হচ্ছে তার সাথে হ্যাপিনেস। তো আমি দেখছি যে যে সমস্ত মানুষরা এক্সারসাইজ করে তাদের মধ্যে হ্যাপিনেসটা বেশি, যারা এক্সারসাইজ করে না তাদের মধ্যে হ্যাপিনেসটা কম। তো এক্ষেত্রে আমি দেখলাম রিলেশনটা দেখলাম যে এক্সারসাইজ করলেই অর্থাৎ আমাদের শরীরটা ফিট থাকে, আমাদের হ্যাপিনেস থাকে। তো এক্সারসাইজের সাথে এই হ্যাপিনেস বা সুখ রিলেশনটা খুঁজে পেলাম। তাহলে এখানে এক্সারসাইজ এবং আমাদের হ্যাপিনেসের দুটোর মধ্যে রিলেশন পেলাম, তাই এটার নাম হচ্ছে কো রিলেশনাল রিসার্চ। তৃতীয় আসবো এক্সপ্লোরেটরি রিসার্চ। অর্থাৎ এখানে গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে এক্সপ্লোর করা, খুঁজে বার করা বা অনুসন্ধান করা। তার মানে কি, আমরা যখন রিসার্চ করি অনেক সময় আমাদের এরকম গবেষণা করতেই হয় যে আমরা কোনো কিছুর কারণ খুঁজে পাচ্ছি না। তো এক কথায় আমরা কোনো কিছুর নির্দিষ্ট কারণ না পাওয়ায় আমরা একটা ওর পেছনে একটা কোন কারণটা লুকিয়ে আছে সেটাকে খোঁজার চেষ্টা করছি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে একটা প্রবলেমটাকে খুঁজে বার করার চেষ্টা করছি। তাহলে আমরা কি করব, কিভাবে করব? ধরো একটা কোম্পানি, তারা বুঝতে পারছে না যে 2023 সালে
যেভাবে তাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছিল 2024 সালে কেন প্রোডাক্ট বিক্রি হচ্ছে না। তো এই কেনর উত্তর খুঁজবে এক্সপ্লোরেটরি রিসার্চ করে। তাহলে কি করবে, যে সমস্ত মানুষরা কিন্তু তাদেরকে গিয়ে অবজার্ভ করবে। তো এখানে অবজেক্টিভ উদ্দেশ্যটা কি, প্রবলেমটাকে সলভ করার জন্য। আগেরটা কোরিলেশনাল কি ছিল, রিলেশনটাকে খুঁজে বার করার জন্য। উদ্দেশ্যটা হচ্ছে এটাই। এখানে তৃতীয় উদ্দেশ্যযুক্ত যে আমরা আলোচনা করছি তা হচ্ছে যে এক্সপ্লোরেটরি। আমরা কিন্তু এখানে এক্সপ্লোর করছি কেন ওই সমস্ত মানুষরা তারা আর প্রোডাক্ট কিনছে না। তাহলে ওই কোম্পানি কি করছে, তার প্রোডাক্টটা কম বিক্রি হওয়ার জন্য সে তার কারণ খুঁজে বার করছে। এটা হচ্ছে এক্সপ্লোর করছে সে। চতুর্থ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। কথার মধ্যে আছে এক্সপেরিমেন্ট করা। তার মানে কি, এই গবেষণা মেথডটি কিন্তু খুবই নিয়ন্ত্রিত একটা শর্তের মাধ্যমে হবে। এখানে কিন্তু আমরা ভেরিয়েবল ব্যবহার করব, যেটা আমরা কিন্তু রিলেশনে করেছিলাম কোরিলেশনাল। এখানে কিন্তু ভেরিয়েবল ব্যবহার করব, কিন্তু সেখানে দুই ধরনের ভেরিয়েবল নেব এবং সেখানে কিন্তু ভেরিয়েবল কোনো কাজ করছিল না, কিন্তু এখানে কিন্তু ভেরিয়েবলগুলোকে আমি কিন্তু বাড়াতে পারি, কমাতে পারি, এক্সপেরিমেন্ট করব না। তো দেখুন এখানে দুই ধরনের ভেরিয়েবল থাকে। নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সাধারণত এই সমস্ত ভেরিয়েবলগুলি তারা কিন্তু পরিবর্তিত হয় যদি একটা অন্য ভেরিয়েবল, যাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, অর্থাৎ কারোর উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এটা নিজে স্বাধীন, কিন্তু আরেকটা জিনিস, অর্থাৎ এটাকে এই যদি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করে আরেকটি ভেরিয়েবলের মধ্যে পরিবর্তন হবে। একটু মানে এখানে কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটি কিন্তু তৈরি হচ্ছে। এখানে কিন্তু কারণ ফলাফল থাকছে, একটা হলে আরেকটা হবে। অর্থাৎ দুটি ভেরিয়েবলের মধ্যে এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের কিন্তু কখনো বাড়াতে কমাতে হয়। এটাই মাথায় রাখবেন। তো উদাহরণ দিয়ে বলি, ধরুন একজন গবেষক, সে কি করছে, নতুন একটা ওষুধ বাজারে এসেছে। তো ওই ওষুধটা কিছু পেশেন্টদেরকে তিনি দিচ্ছেন বা ব্যবহার করতে বলছেন। তো সেখানে তিনি একটা দল বেছেছেন যেখানে তারা দেখছেন যে ওই ড্রাগটাকে দেওয়া হয়েছে, এবং আরেকটা যে গ্রুপ রয়েছে তাদেরকে কিন্তু চেঞ্জ করা হয়নি, সেমটা রাখা হয়েছে। তো এবারে দেখা গেল যে যাদেরকে সেম ওষুধটা যেটা আগে ব্যবহার করা হতো তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের কি অবস্থার উন্নতি হচ্ছে, আর যাদেরকে নতুন যে ড্রাগটা বা নতুন যে ওষুধটা এলো তাদেরকে দিলাম, তাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটছে কিনা। তো যদি পরিবর্তন পজিটিভলি আসছে, তাহলে এরপর থেকে ওই রিসার্চারটা গবেষণা করে বার করলো যে এই ওষুধটির কার্যকরী ক্ষমতা বেশি। তাহলে এখানে আমি এক্সপেরিমেন্ট করলাম। তো এই গেল কিন্তু চারটি ধরনের রিসার্চ, যেটা আমাদের কিন্তু অবজেক্টিভ অনুযায়ী। আশা করি ক্লিয়ার হলো। তাহলে অবজেক্টিভ অনুযায়ী চারটি, ভালো করে দেখে নাও। নাম্বার ওয়ান হলো অবশ্যই ডেসক্রিপটিভ রিসার্চ, যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে বর্ণনা করা, মাথায় ঢোকাবে ভালো করে। দ্বিতীয় গেল কি আমাদের কোরিলেশনাল, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটা বার করা, অর্থাৎ একটার সাথে আরেকটার এই সম্পর্কটা রিসার্চ গবেষণায় যারা রয়েছে তাদেরকে নিয়ে। এবারে তৃতীয় ছিল আমাদের এক্সপ্লোরেটরি, সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সপ্লোর করা, খুঁজে বার করা, অনুসন্ধান করা, কি যে আমাদের যে কোনো সমস্যা হতে পারে, তার এই সমস্যাটা খুঁজে বার করা, কেন হচ্ছে এটাই কারণটা খুঁজে বার করা। এবং আমরা শেষে যেটা পেয়েছিলাম এক্সপেরিমেন্টাল। এই এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটা যেমন কিছুটা হলেও কিন্তু এক্সপ্লোরেটরিতে ছিল এবং চতুর্থ এক্সপেরিমেন্টালেও আছে। কারণ এখানে কি করছি, এক্সপেরিমেন্টালটা অধিকভাবে কন্ট্রোল, কারণ এখানে আমরা ভেরিয়েবলটাকে ব্যবহার করছি এবং একটা ভেরিয়েবল বাড়ালে আরেকটার কিন্তু পরিবর্তন হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে। তো এরকম ধরনের একটা উদাহরণ দিয়েছিলাম একটু আগেই। তো এই ছিল আমাদের মোট চারটি আমাদের অবজেক্টিভ অনুযায়ী রিসার্চ গেল। এবারে আসবো আমাদের আরেকটা ধাপ, অর্থাৎ এ বলেছিলাম, এবারে কিন্তু বি আসছে। এবারে বলবো যে গবেষণা অ্যাকর্ডিং টু কি বলতো, অ্যাকর্ডিং টু হচ্ছে আউটকাম, ফলাফল অনুযায়ী। অর্থাৎ এবারে দেখবো ফলাফল অনুযায়ী গবেষণা পদ্ধতি কত প্রকারের। তো ফলাফল অনুযায়ী যদি আমরা গবেষণাগুলো দেখি, প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ, যাকে আমরা কিন্তু অল্টারনেটিভলি বেসিক রিসার্চও বলে থাকি। তো এই গবেষণায় কি হচ্ছে, এই গবেষণার লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার রয়েছে এবং সেই জ্ঞানটা জাস্ট এইটুকু এক্সপ্লোর করা হয়েছে, তাকে আরও এক্সপ্লোর করতে। তো এক কথায় ফান্ডামেন্টাল রিসার্চের লক্ষ্য হচ্ছে জ্ঞানের ভান্ডারটাকে আরও বিস্তারিত করা। অর্থাৎ এখানে কিন্তু নলেজটাকে আমরা
ফর্মুলেট করতে পারি এবং সেই নলেজটাকে দেখব কতটুকু কি আছে কিনা, ইভালুয়েট করার পরে সেখান থেকে নতুন নতুন থিওরি বার করব এবং জ্ঞানটাকে আরও বাড়াবো। তো এখানে কিন্তু এই যদি গবেষণাটাকে দেখি, এটা কখনো কিন্তু ইমিডিয়েটলি সম্ভব নয়। এর অবজেক্টিভ রয়েছে যে জ্ঞানটাকে বাড়ানো, নলেজটাকে ইনক্রিজ করা। তাই এটা কিন্তু মেইনলি কিন্তু মানে কমার্শিয়ালের থেকে বেশি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো এটা কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু নলেজটার ভান্ডারটাকে এগোতে থাকে। তো একটা মানে সুদূর প্রসারী একটা গবেষণা হচ্ছে এই ফান্ডামেন্টাল রিসার্চ। যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছি, বাংলা ইংরেজি যারা পড়ি, ইতিহাস পড়ছি না কেন, আমাদের ম্যাক্সিমাম কিন্তু এই ফান্ডামেন্টাল রিসার্চটাই করতে হয়। ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, একটা স্টাডি করছেন এবং সেটা হচ্ছে যে ব্ল্যাক হোলের প্রপার্টিজ। আমাদের ব্ল্যাক হোল তো সবাই জানেন নিশ্চয়ই। তো এখানে তার প্রপার্টিজগুলো কী কী, তো এখানে আমরা বলতে পারি না যে ইমিডিয়েটলি কোনো প্র্যাকটিক্যাল ওখান থেকে সলিউশন বেরিয়ে আসবে, কিছু বেরিয়ে আসবে, বা রাদার ওইটা যদি করি তাহলে ওতে কিন্তু যে কোনো নতুন কিছু সৃষ্টি করে দিলাম তাতে মানুষের কিছু উপকার হবে তা নয়। ফান্ডামেন্টাল হচ্ছে বেসিক, শুধুমাত্র নলেজটাকে বাড়ালাম যে ব্ল্যাক হোলের কী কী পোর্শন রয়েছে, কী কী রয়েছে, জাস্ট এটা এক প্রকার জ্ঞান বাড়ানোর জন্য ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ। দ্বিতীয় হচ্ছে আউটকাম অনুযায়ী অ্যাপ্লাইড রিসার্চ। তো এই রিসার্চ মেনলি এদের উদ্দেশ্য হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সলিউশন খুঁজে বার করা। সাধারণত যেমন হচ্ছে আমি একটা টেকনোলজি বার করলাম, জাস্ট লাইক গরমের জন্য ফ্যান বা এসি বা এমন কিছু প্রোডাক্ট বার করছে যেটা আমার প্রবলেমটাকে সলভ করছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপ্লোরেটরি রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ। এক্সপ্লোরেটরি রিসার্চে আমরা কিন্তু প্রবলেমটাকে খুঁজে বার করছি, আর অ্যাপ্লাইড রিসার্চে আমরা সেই প্রবলেমটার প্র্যাকটিক্যাল সলিউশন করছি। ওটা অবজেক্টিভ, তাই প্রবলেমটাকে খুঁজে বার করছিলাম, আর অ্যাপ্লাইড রিসার্চে আমরা কিন্তু ওই এক্সপ্লোরেটরি রিসার্চের যে প্রবলেমটার তার রেজাল্টের জন্য, তাকে আমরা সলভ করার জন্য আমরা কিন্তু টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট করছি, প্রোডাক্ট তৈরি করছি বা কোনো প্রসেস তাকে রেডি করছি। বোঝা গেছে আশা করি। তো এই গবেষণার যদি একটা উদাহরণ দেখি, তো আমি যদি একজন রিসার্চার হই এবং আমি চেষ্টা করছি একটা সোলার প্যানেল, তো আগে থেকে অনেক এসে গেছে, ওকে, এবার আমি একটা নিউ ওয়েতে সোলার প্যানেল বলছি কি ইলেকট্রিক প্রডিউশনের জন্য। আমি তো জানি আমরা তো বিদ্যুৎ জলবিদ্যুৎ হয়ে থাকে, এবার আমি কিন্তু আরও এফিসিয়েন্টলি যদি করতে হয়, যাতে মানে সূর্যের আলোটাকে আমি যদি ইউজ করি বেশি, এবং আর কি কি উপায় যদি করা যেতে পারে, তাহলে কিন্তু বেটার ওয়েতে আরও মানে এনার্জি প্রডিউস করতে পারবো। কারণ সূর্যের রশ্মি তো কমবে না, বরং জল বা কয়লা এগুলো শেষ হয়ে যেতে পারে। তো এখানে আমি প্রবলেম দেখলাম যে বিদ্যুৎ প্রয়োজন, তাই আমি এক্সপ্লোর করলাম এবং তারপরে খুঁজে বার করলাম প্রবলেমটা কোথায়, এবং সেখান থেকে আমি অ্যাপ্লাই করলাম, ইনভলভমেন্ট করলাম, যে সোলার প্যানেল লাগালাম, দিয়ে করলাম। আশা করি বুঝতে পেরেছো। তৃতীয় আসছি যে রিসার্চ, তৃতীয় বলছি অপশন সি, আউটকাম অনুযায়ী দুটো গেল। তাহলে কি গেল? একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। এবারে তৃতীয় ভাগ অর্থাৎ সি, রিসার্চ অ্যাকর্ডিং টু লজিক, অর্থাৎ যুক্তি অনুযায়ী। লজিক অর্থাৎ এখানে আমাদের কিন্তু ফ্যাক্ট এবং রিজন নিয়ে কথা বলতে হবে। তো এই অনুযায়ী রিসার্চ সাধারণত দুটো প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইনডাকটিভ রিসার্চ। তো প্রথম আসবো ডিডাকটিভ রিজনিং দিয়ে কি করব। তো ডিডাকটিভ রিসার্চ বা ডিডাকটিভ রিজনিং অনেক সময় বলি। তো এইরকম যখন বলতে পারি যেখানে একটা জেনারেল থিওরি আমরা একটা গড়ে তোলার চেষ্টা করি এবং সেখান থেকে একটা স্পেসিফিক একটা অংশে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ একটা থিওরি থেকে একটা অলরেডি এস্টাবলিশড একটা মতবাদ থেকে আমরা কিন্তু স্পেসিফিক একটা কজকে খুঁজে বার করছি। জাস্ট লাইক একজন গবেষক তিনি কি করছেন, একটা এক্সিস্টিং থিওরি রয়েছে এবং সেই থিওরিটাকে তিনি ডেটা কালেক্ট করছে এবং অ্যানালাইজ করে সেটাকে তার ট্রু টু দ্য এসেন্স দেখার চেষ্টা করছে। তো ধরুন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আপনি কি করছেন যে জানেন একটা মতবাদ রয়েছে যে সমস্ত যারা হাঁসগুলি রয়েছে সোয়ান সেগুলো হচ্ছে সাদা, এটা হচ্ছে আপনি জানেন। এবারে আপনি কিন্তু গবেষণা করতে পারেন, এবারে আপনি কিন্তু হয় বাংলাদেশে করতে পারেন, ভারতে করতে পারেন। তো সব জায়গায় গিয়ে আপনি কিন্তু অবজার্ভ করছেন যে সোয়ানগুলি সত্যিই কি সাদা নাকি অন্য কিছু। তাহলে এখানে আপনি থিওরিটা আপনার কাছে ছিল যে সোয়ান বা হাঁস সাদা হয়,
এবার আপনি গিয়ে দেখলেন, ভেরিফাই করলেন, তারপরে বললেন হ্যাঁ ঠিক। এইটাই হচ্ছে ডিডাকটিভ রিজনিং, যেখানে আপনি আপনার থিওরিটাকে আপনি যাচাই করছেন। ইন্ডাকটিভ রিসার্চ এটা কি হয়ে থাকে, সাধারণত এখানে আমরা কি করে থাকি, আমরা একটা স্পেসিফিক উদাহরণ থেকে একটা কংক্রিট থিওরি তৈরি করি। তো এখানে সাধারণত আমরা কি করে অবজার্ভ করি, সেখানে কি করছিলাম, কালেক্ট করে অ্যানালাইজ করছিলাম, এখানে কিন্তু অবজার্ভ করব, তারপরে ওটাকে ঠিকঠাক করে প্যাটার্ন অনুযায়ী সাজাবো, মাপবো, এবং সেখান থেকে একটা জেনারেলাইজড একটা থিওরি তৈরি করব। তাই ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে, আমরা বলতে পারি যে বটম টু টপ, আর ডিডাকটিভ হচ্ছে টপ টু বটম। এবারে দেখো এখানে আমি ইন্ডাকটিভটাকে একটু বোঝাই। এখানে ধরো মনে করো আপনি কিছু বাচ্চাদেরকে যারা খেলাধুলা করছে তাদের আপনি দেখছেন, এবং সেখান থেকে আপনি দেখতে পেলেন যে এইভাবেই কিন্তু সামাজিকভাবে বাচ্চারা মিশতে শিখে। তো কিডসদের মধ্যে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন এই খেলা থেকেই হয়। তো আপনি এরকম বিভিন্ন জায়গায় দেখছেন খেলাধুলা করছে, বিভিন্ন পার্সপেক্টিভে দেখছেন, কখনো তারা বিভিন্ন ধরনের খেলা খেলছে, তো সেখান থেকে দেখবেন তার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে। তাই এখানে ইন্ডাকটিভ রিজনিং, আপনি তাদের খেলাধুলা দেখে তারপরে একটা আইডিয়া করলেন যে হ্যাঁ এটাই তাদের কিন্তু সামাজিকরণ, বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে। আশা করি ক্লিয়ার। এবারে আমরা চতুর্থ ভাগে যাব। এখানে চতুর্থ ধরনের যেটা রিসার্চ হচ্ছে গবেষণা অ্যাকর্ডিং টু দ্য প্রসেস। তো আমরা ইতিপূর্বে লজিক অনুযায়ী দুটো পেলাম, কি কি পেলাম, একটা পেলাম ডিডাকটিভ আর একটা পেলাম ইন্ডাকটিভ। এবারে আসবো রিসার্চ অ্যাকর্ডিং টু দ্য প্রসেস, অর্থাৎ পদ্ধতি অনুযায়ী গবেষণা কত প্রকারের। তো এই অনুযায়ী গবেষণা হচ্ছে দু প্রকারের, এক হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। তো কোয়ান্টিটেটিভ কি, অর্থাৎ কথার মধ্যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটেটিভ কথাটি এসেছে কোয়ান্টিফাই থেকে, অর্থাৎ যেখানে আমরা কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী হিসেব করতে পারবো। অর্থাৎ এখানে এই গবেষণায় এমন গবেষণা যেখানে আমাদের কাছে নিউমেরিক্যাল ডেটা থাকবে, এবং সেই নিউমেরিক্যাল ডেটাগুলিকে আমরা অ্যানালাইজ করতে পারবো, এবং সেটাকে অ্যানালাইজ করবো কি নিশ্চয়ই কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড থাকবে। এইভাবে এই গবেষণায় কি করব, আমাদের উদ্দেশ্য হবে এমন কিছু গোত্রের সংখ্যা ভিত্তিক আমরা কিন্তু ডেটা পাবো। সেখানে এই গোত্রের মানুষের এত সংখ্যক মানুষ তারা এটা করে, এই সংখ্যক মানুষ এই মতবাদ রেখেছে, আমরা এরকম করে বলতে পারি। তো একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা আমি স্টাডি করছি যেখানে স্টুডেন্টরা কত ঘন্টা পড়ছে এবং কত সময়টা তারা হোমওয়ার্কে দিচ্ছে, এবং সেটা আমি প্রত্যেক সপ্তাহ অনুযায়ী আমি ডেটা কালেক্ট করছি। তো এই অনুযায়ী তাদের আমি টেস্ট কোর্স সাজাচ্ছি। তো দেখুন এখানে যে আমি তাদের কে কত ঘন্টা করে পড়ছে এবং প্লাস সপ্তাহে এই নিরীক্ষে কে হাইয়েস্ট হয়েছে, এগুলো কিন্তু যাচাই করতে পারছি। এবারে এই আমাদের প্রসেস অনুযায়ী পরবর্তী হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। তো এখানে কথার মধ্যে বুঝতে পারছেন এখানে কিন্তু কোয়ালিফাইং কিছু ফেনোমেনা থাকবে, অর্থাৎ কোয়ালিটি রিলেটেড। সো এই রিসার্চ বা এই গবেষণাটি মেইনলি ফোকাস করছে কিছু বৈশিষ্ট্য, কিছু বিষয়ভিত্তিক, এমন কিছু আমাদের আবেগীয় দৃষ্টিভঙ্গি থাকবে। যেমন করে আমরা গাণিতিক বা গণিতে পুরো ঠিক হয়ে গেলে 5-এ 5 দিয়ে দিই, কিন্তু সাহিত্যের একটা প্রশ্নের উত্তর লিখলে যখন দেখি তাদেরকে আমরা কিন্তু ফুল মার্কস দিতে গিয়ে কিন্তু হাত কেঁপে যায়, কারণ ওখানে কিন্তু আরেকটু ভালো, আরেকটু অতিরিক্ত ভালো হতে পারতো বা এরকম হতে পারতো বলে থাকি। তাহলে এই রিসার্চে সাধারণত আমরা কি করে থাকি, আমরা কোয়ালিটেটিভ কিছু রিসার্চ করে থাকি। যেমন হচ্ছে কারোর কাছে ইন্টারভিউ নিচ্ছি, কারোর সাথে বা কেউ কথোপকথনটাকে অবজার্ভ করছি, বা কোনো কন্টেন্ট, কোনো ভিডিও, কোনো অ্যাক্টিং আমাদেরকে অ্যানালাইজ করছি। তো এরকম হলে হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। ওকে, তো আমরা যদি দেখি যে এই একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মনে করুন আপনি একটা ইন্টারভিউজ করছেন আপনার কর্মচারীদের সাথে, এবং সেখানে তাদের এক্সপিরিয়েন্স কেমন আপনার কোম্পানিতে কাজ করার পরে, এবং সেখান থেকে আপনি জানছেন যে তারাও খুবই তাদের খুব ভালো লাগছে, ওয়ার্ক এথিক্স, ফিলিংস, এবং একটা কম্প্যাটিটিভ হচ্ছে। এখানে আপনি তাদের কাছ থেকে একটা ফিলিং নিয়ে, এটা কিন্তু এমনটা নয় নাম্বার ভিত্তিক নয়, কোয়ালিটেটিভ, কতটা, কত পরিমাণ, এগুলো সব কিন্তু পাচ্ছেন। ওকে, এবারে আমাদের 4 নম্বর
গ্রুপ হয়ে গেছে। 5 নম্বর গ্রুপ হচ্ছে যে আমরা দেখব যে আমাদের রিসার্চ আমাদের অনুসন্ধানের মোড অনুযায়ী, অর্থাৎ এটাকে আমরা বলছি রিসার্চ অ্যাকর্ডিং টু ইনকোয়ারি মোড। তো এই অনুযায়ী আমাদের রিসার্চের প্রথম ভাগ হচ্ছে স্ট্রাকচারড রিসার্চ, অর্থাৎ কথার মধ্যেই রয়েছে এই গবেষণাটি আমরা কিন্তু কমপ্লিটলি একটা প্রোগ্রামড করে রাখবো, অর্থাৎ ফর্মুলা একটা ধাপে ধাপে করব, স্ট্রাকচারালি করব। তাহলে স্ট্রাকচার রিসার্চ মানে কি হচ্ছে? এটা সাধারণত ফর্মাল, একটা অফিসিয়াল টাইপের, এবং এখানে নির্দিষ্ট একটা মেথোডোলজি থাকবে এবং সেখানে প্রিডিফাইন্ড আগে থেকে কিছু প্রশ্ন সেট করা থাকবে, চেকলিস্ট থাকবে এবং অলরেডি একটা সেট আপ করা টেস্ট থাকবে। তো আমি কিন্তু অ্যাট দ্য মোমেন্ট কোনো কিছু রদবদল করতে পারবো না, অলরেডি আমি করে নিয়ে এসেছি। তাহলে এক্সাম্পল ধরুন, আপনি একটা সার্ভে করছেন কিছু এমপ্লয়ীদের, তো সেই এমপ্লয়ীদের হতে পারে বা কর্মচারীদের হতে পারে, এবং এটা কি নিয়ে? জব স্যাটিসফ্যাকশন। আপনি একটা কোম্পানির মালিক, তাই আপনি এই করেছেন, একটা ফিডব্যাক ফর্ম করেছেন, এবং সেখানে তারা কিন্তু ফিডব্যাক দিতে পারে যে এটাকে 10-এ আউট অফ 10-এ কত, এখানে 0 থেকে 10 অবধি রয়েছে। তো এই যে কোশ্চেনগুলো কিন্তু অলরেডি আপনি সেট করে নিয়ে এসছেন, লিখে নিয়ে এসছেন। তাহলে এটা হলো স্ট্রাকচারড রিসার্চ। আই হোপ ইট ইজ ক্লিয়ার। নাও দ্য সেকেন্ড আসবো আনস্ট্রাকচারড রিসার্চ। কথার মধ্যেই আছে এটা এমন একটা রিসার্চ যেটা কিন্তু আপনি স্ট্রাকচার হয়তো বানিয়ে নিয়ে এসছেন, বাট আপনি ফ্লেক্সিবলি ওটাকে চেঞ্জ করতে পারেন। বা হয়তো আমরা অনেক সময় প্রশ্ন করি না, এমন কিছু প্রশ্নের উত্তর কিন্তু ফিক্সড, অর্থাৎ যেটা আমরা স্ট্রাকচার বলছিলাম, ভারত কবে স্বাধীন হয়েছে, 1947, এটা কিন্তু আর কিছু বলতে পারি না, কিন্তু এমন কিছু প্রশ্ন করছে, কি গো তোমার কেমন লাগছে, তো এটা কিন্তু কেউ বলছে আমার ভালো লাগছে না, খারাপ লাগছে। তো এখানে কিন্তু মানে আমরা বলতে পারি আনস্ট্রাকচার্ডে এখানে আমরা নিজেদের মতো করে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে পারি। এখানে কোনো রকমভাবে স্পেসিফিক রুল বা রেগুলেশনের সাথে আমরা কিন্তু ধারে কাছে যাচ্ছি না। তো এটা একটা এক্সাম্পল দিই। সো এখানে বলতে পারি যে একটা ইন্টারভিউ করছি একটা রিসার্চের সাথে, তো সেটা কিন্তু ফিডব্যাক ফর্মের মাধ্যমে হচ্ছিল। তো এখানে আমি কিন্তু ইন্টারভিউ করছি গবেষণার একজন মানুষের সাথে বা আমার মানে এমপ্লয়ের সাথে, এবং তাদেরকে কিন্তু এমন একটা অ্যাটমসফিয়ার রেখেছি, ফ্রি ফ্লো হচ্ছে। এমনটা নয় যে আমি কোনো প্রশ্ন লিখে নিয়ে এসেছি, জাস্ট আমি কিছু প্রশ্ন করছি মন থেকে যেটা বেরিয়ে আসছে, ঠিক তেমনি প্রশ্ন করছি, সেও আমাকে ঠিক তার মতো উত্তর দিচ্ছে, কোনো পড়ে আসা হয়নি এমনভাবে, জাস্ট ফ্রি ফ্র্যাঙ্কলি উত্তর দিচ্ছে। এরকম টাইপের রিসার্চ হচ্ছে আনস্ট্রাকচারড রিসার্চ। এবারে আসবো 5 নম্বর গেল না, হ্যাঁ 6 নম্বরে। ওকে, 6 নম্বরে হচ্ছে রিসার্চ অ্যাকর্ডিং টু কনসেপ্ট, অর্থাৎ আমাদের ধারণা অনুযায়ী গবেষণা। তো এই অনুযায়ী প্রথম আসছে কনসেপচুয়াল রিসার্চ। কনসেপচুয়াল কথার মধ্যে কিন্তু অনেকটা উত্তর রয়েছে। কনসেপচুয়াল উইথ কনসেপ্ট মানে কি? সো এই টাইপ অফ রিসার্চে আমরা দেখব যে কিছু আমাদের অ্যাবস্ট্রাক্ট ধারণা থাকবে বা আমাদের কিছু থিওরিজ মাথার মধ্যে থাকবে, এবং এগুলোকে আমরা কি করছি? ডেভেলপ করছি, এবং সেখান থেকে ডেভেলপ করার মাধ্যমে নতুন কিছু কনসেপ্ট বার করছি, বা হতে পারে কনসেপ্টের মাধ্যমে আমরা এক্সিস্টিং কোনো যে কনসেপ্ট রয়েছে তাকে কিন্তু মডিফাইও করছি বা ব্যাখ্যা করছি হতে পারে। তো এক কথায় বলা হতে পারে যে এটা কিন্তু এমনটা নয় যে আমি অবজার্ভ করে করছি, ওটা কিন্তু আমার কনসেপ্ট অনুযায়ী, ধারণা অনুযায়ী, ওটা কিন্তু সায়েন্টিফিক বা এম্পিরিক্যাল নয়। তো এখানে কিন্তু একটা প্রসেস হচ্ছে যেখানে থিওরি বিল্ডিং করছি আমার নিজস্ব ধারণা অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী বা আইডিয়া অনুযায়ী। তো একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা ফিলোসফিক্যাল ডিসকাশন হচ্ছে, এবং সেই ডিসকাশনটা মেনলি হচ্ছে এই যে এখনকার দিনে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ব্যবহার হচ্ছে, কতটা ন্যায়সঙ্গত এই নিয়ে। তো আমি কনসেপ্ট থেকে আমি একটা আইডিয়া বার করছি, কিভাবে আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষ কারোর ফেক ইমেজ তৈরি করছে, ফেক ভয়েস তৈরি করছে। এখানে আমার কনসেপ্ট অনুযায়ী যে এআইয়ের যে থিওরি অনুযায়ী আরও কিছু স্ট্রিক্ট রুল আসা উচিত, এই যে বলছি, এটা কিন্তু কনসেপচুয়াল। ওকে, নাও সেকেন্ড আসবো, যদি আমরা এই কনসেপ্ট বেসড যদি রিসার্চে দেখি, এম্পিরিক্যাল রিসার্চ। তো এম্পিরিক্যাল রিসার্চ এটি কিন্তু মানে কনসেপ্টের থেকে বেশি কিন্তু অবজারভেশন, এবং অবজারভেশন মানে পর্যবেক্ষণের সাথে সাথে আমরা কিন্তু পরিমাপও করব। সো এম্পিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে কমপ্লিটলি সায়েন্টিফিক। তো এখানে কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়াল ডেটা প্রয়োজন, মানে কনসেপ্ট থাকলে হবে না, কিন্তু প্রমাণ দরকার। এখানে
ওই থিওরিটিক্যাল মডেলটাকে ফলো করলে আমি করতে পারবো না। আমার কাছে কিন্তু প্রমাণ চাই। তো এমপিরিক্যাল রিসার্চ কিন্তু প্রমাণ সাপেক্ষ। সো ফর এক্সাম্পল ধরুন আমি একটা গবেষণা করছি এবং সেখানে আমি দেখছি যে জাস্ট লাইক এই যে ভিডিওটা দেখছো, আমি যখন করছি সেখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু লাইটটা আমার এই চশমার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। তো এই যে কেন হচ্ছে, আমি সায়েন্টিফিক্যালি দেখছি যে এটা কিন্তু মিরর, তাই এখানে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। এটা ধরুন, এটা আমি আলাদা বলছি। দেখুন গাছেদের মধ্যে কোন আলোতে যে বেশি তার বৃদ্ধি ঘটছে, কোন আলোতে তার বৃদ্ধি হ্রাস পাচ্ছে। তো এই যে গবেষণাগুলো আমি করছি কোন মাধ্যমে হলো, এটা কিন্তু আমার কিন্তু কনসেপ্ট থাকলে হবে না, আমাকে কিন্তু দেখতে হবে, এমপিরিক্যাল করতে হবে, অবজার্ভ করতে হবে, আমার প্রমাণ চাই। ওকে, সো মোট এখানে আমরা 6টি মেন গ্রুপে রিসার্চটাকে ভাগ করেছি এবং প্রত্যেকটার মধ্যে আমার মনে হয় প্রথমটাতে 4টি টাইপ ছিল, তারপরে বাকি সবগুলোতে 2টো করে টাইপ আছে এবং আশা করি উদাহরণগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের মনে হয় বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি না বুঝতে পারো তাও জানিও, কারণ সেটা হলে আমি কিন্তু আরও ডেভেলপ করতে পারবো, কনসেপ্টগুলোকে আরও সিম্পলিফাই করার চেষ্টা করবো। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।